নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একদিনে পদত্যাগ করব, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার। বিরোধী দলনেতার নামে মোদীকে নালিশের হুঁশিয়ারি। বাংলায় অশান্তি পাকাতে চাইছেন শুভেন্দু, ক্ষমা চাইলে শাস্তির মেয়াদ কমতে পারে বললেন স্পিকার। 15 দিন পর দত্তপুকুরের কাটা মুন্ডু উদ্ধার। শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে। মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ, ভিআইপিদের জন্য গরিবদের মারছেন কেন্দ্রকে তোপ মমতার। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি। 11 মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন, সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। অ্যাম্বুলেন্সে পাচার হওয়া বিপুল পরিমাণ গাঁজা আটক, গ্রেফতার 2, বড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশের। গোডাউনে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধর্নায় বসা ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে, তা কিছুটা প্রত্যাশিত ছিল, হলো তাই। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন অগ্নিবাণ, যা ধেয়ে গেল বাইরে ধর্নায় বসে থাকা বিজেপি বিধায়কদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের ঘন ঘন অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীরা মুসলমানের সরকার বলেও কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলতেও পিছপা হননি তারা। মঙ্গলবারের ভাষণে সেই সব জবাব দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের ভাষণের উপর জবাবে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি, আমায় এসব শুনতে হবে এখন? জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক, আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লীগ করি, এই বয়সে এসে শুনতে হচ্ছে? এর চেয়ে তো মৃত্যু ভালো। এরপর চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাব, আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাবো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার হয়েছে অনেকে, তাদের সঙ্গে এবিটি কিংবা আইএস যোগের প্রাথমিক প্রমাণও মিলেছে। সেসব ঘটনা তুলে ধরে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্রয় দিয়েছেন, আর সেখানেই উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ। এবার সেই অপপ্রচার নিয়ে একেবারে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আমার মুসলিম লীগ বলছেন, আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগেরই, বেলুন ফাঁস করব, বাজে কথা বললে জনগণ থোতা মুখ ভোতা করে দেবে। মুখ্যমন্ত্রীর আরো সংযোজন, ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে, অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য। লাগাতার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে বাংলায় অশান্তি পাকাতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় বলে, উনি যে ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে চলেছেন তারপরও বাংলা শান্ত রয়েছে, এটাই বড় কথা। এই ধরনের বিবৃতির জন্য মানুষের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত। স্পিকার এও বলে, শুভেন্দু অধিকারীর অসাংবিধানিক মন্তব্য করার পরও বাংলার মানুষ যে শান্ত রয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। ঘটনার সূত্রপাত, সোমবার বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগ বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এমনকি সাসপেন্ডের পরও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধানসভার তরফে এদিন বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়। পাল্টা সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা বারে বারে দাবি করেছেন, তৃণমূলের সরকারই সাম্প্রদায়িক, এরা ভোটের জন্য ধর্মের রাজনীতি করছে। এরপরই পাল্টা সাংবাদিক বৈঠক থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানান। স্পিকার বলে, আমি অত্যন্ত মর্মাহত ওনার বক্তব্য নিয়ে। বিধানসভা দুর্বল নয়, বিরোধী দলনেতাকে এই বার্তা পৌঁছে দিন। সমালোচনা করার হলে এখানে এসে করুন, ফ্লোর হলো বিরোধীদের। আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার, কিন্তু তা না করে উনি যেভাবে প্ররোচনা দিচ্ছেন তাতে অশান্ত হতে পারে, ওনার ক্ষমা চাওয়া উচিত। তবে শুভেন্দুর আনা অভিযোগ সম্পর্কে এদিন স্পিকার কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, বিষয়টি বিধানসভার প্রিভিলেজ কমিটি দেখছে, ফলে এ নিয়ে যা বলার উনি অর্থাৎ শুভেন্দু ওই কমিটির সামনে বলবেন। একই সঙ্গে স্পিকার জানান, বিরোধী দলনেতা নমনীয় আচরণ করে যদি শাস্তি কমানোর আবেদন জানান, সেক্ষেত্রে সেটি বিবেচনা করে দেখা হবে। এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছে তা বিধানসভার ইতিহাসে আগে কখনো ঘটেনি।
বাংলায় আমরা নিজস্ব সংস্কৃতির জন্য গর্ববোধ করতাম। উনি ভোটের রাজনীতির জন্য সেই গর্বকে নষ্ট করার চেষ্টা করলেন। এতে আমরা অসম্মানিত। একই সঙ্গে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে শোভনদেব এও বলেন, উনি কত বড় হিন্দু সেটা উনি বাইরে গিয়ে প্রমাণ করুন। এরা না হিন্দু না মুসলমান, এরা আসলে ভোটের রাজনীতির জন্য এই সব করছেন। 15 দিন পর কচু বাগান থেকে উদ্ধার হলো দত্তপুকুরের কাটা মুন্ডু। হযরত লস্করের মুন্ডু বলে মনে করছে তদন্তে নামা পুলিশ। মূল অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজীর চিনিয়ে দেওয়া কচুবনে মঙ্গলবার সকালে তল্লাশি শুরু হয়। তাতেই পর্দা ফাঁস হয়। অভিযুক্ত জলিল আগের বয়ান বদল করে স্বীকার করেছে স্ত্রীকে নির্যাতনের প্রতিশোধ নিতেই সে খুন করে। 3রা ফেব্রুয়ারি সোমবার দত্তপুকুর থানার বাজেতপুরে কৃষি জমির পাশের একটি মাঠে গলা কাটা দেহ উদ্ধার হয়। গেঞ্জি দিয়ে বাঁধা ছিল হাত পা, শরীরের একাংশ পোড়া, নিম্নাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। নৃশংস খুনের তদন্তে নামে পুলিশ। দেহের অন্যান্য অংশের হদিশ মিললেও মুন্ডুর খোঁজ মিলছিল না। পরে দেহের হাতে থাকা উল্কির সূত্র ধরে মেলে মৃতের পরিচয়। গত বুধবার জম্মুর সাম্বা থেকে মূল অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজীকে গ্রেফতারের পরই খোলে রহস্যের জট। জলিল স্বীকার করে স্ত্রীকে নির্যাতনের প্রতিশোধ নিতেই এই খুনের রাস্তা নিয়েছে সে। পুলিশ তাই জলিলকে আতশ কাচের নিচে রাখে। শুরু হয় খোঁজ খবর। জলিলের দেখানো জায়গা থেকেই এবার রহস্যের কিনারা হলো। মঙ্গলবার সকাল থেকে কাটা মুন্ডুর খোঁজে জলিলকে নিয়ে বের হয় দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসে জলিল নিজেই বলে সে এই কচু বাগানেই মুন্ডু ফেলেছিল। পরবর্তীতে এসডিপিওর উপস্থিতিতে দত্তপুকুর থানার পুলিশ এবং ডিএমজি আধিকারিকেরা কাটা মুন্ডুটি উদ্ধার করে। সোমবার জানা গেছিল চুরির সামগ্রী ভাগ বাটোয়ারার জেরে হযরতকে খুন করেছিল জলিল, ত্রিকোণ প্রেমের জেরে নয়। সম্প্রতি জলিল পুলিশে জেরায় জানিয়েছে তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ছিল হযরতের। রাগের বশে তাকে খুন করেছে সে। জলিলের দাবি, বারবার বারণ করা সত্ত্বেও সে কথা শুনেনি। উল্টে তার স্ত্রী সুফিয়াকে যৌন নির্যাতনও করত হযরত। এই ঘটনার সত্যাসত্য খতিয়ে দেখতে পুলিশ জেরা করছে জলিলকে। জেলমুক্ত হতে চলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। একাধিক শর্তে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, সুজয়ের ফোনে নজরদারি চালাবে সিবিআই। তাকে বেহালার বাড়িতেই থাকতে হবে। চিকিৎসক, আইনজীবী বা বাড়ির লোক ছাড়া আর কেউ সুজয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবে না বলেও শর্ত দিয়েছে আদালত। সঙ্গে জানানো হয়েছে, বাড়ি ও হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। মঙ্গলবার স্বাস্থ্যজনিত ও মানবিক কারণের জেরে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়ের জামিন মঞ্জুর হয়েছে। 31শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন মঞ্জুর করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 20 মার্চ। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার থাকবে। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। 19 ও 20 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ মঙ্গলবারের আবহাওয়া শুষ্ক, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিস্থিতি। আজ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়। বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। তুষারপাত চলবে বুধ থেকে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বৃহস্পতি, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই। অপরদিকে সকালের দিকে কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী 11 মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করার দিন ঘোষণা করবে সিবিআই এর বিশেষ আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনই আশা প্রকাশ করে সময়সীমা বেঁধে দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
তার নির্দেশ, আগামী ৩রা মার্চের মধ্যে প্রয়োজনীয় নথি নিরীক্ষণের কাজ সম্পূর্ণ করতে হবে অভিযুক্তদের। বিচারপতি বাগচির প্রাথমিক পর্যবেক্ষণ, কিভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত। তার ফলে নির্দিষ্ট সময় ধরে দ্রুত বিচার প্রক্রিয়া সংগঠিত করা সম্ভব হবে। ইতিমধ্যেই মামলা সংক্রান্ত নথি অভিযুক্তদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই। ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গোপন সূত্রে খবর পেয়ে আধিকারিকরা মঙ্গলবার সকালে তল্লাশি অভিযানে নেমেছিলেন। তাতেই মিলল সাফল্য। অ্যাম্বুলেন্স করে ওই গাঁজা পাচার হচ্ছিল বলে খবর। এই ঘটনায় কপালে ভাঁজ ফেলেছে পুলিশে। এদিনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর আসে গাঁজা পাচার হচ্ছে, এরপরে শামশেরগঞ্জ থানা এলাকায় নাকা চেকিং শুরু হয়। উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর সৌরভ বিশ্বাস, শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ, ওসি শিব প্রসাদ ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। একে একে আসা গাড়িতে তল্লাশি চলে। সে সময় চকসাপড় মোড় সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে দাঁড় করানো হয়। তল্লাশি শুরু হতেই ভিতর থেকে বেরিয়ে পড়ে গাঁজা। 5টি বস্তা থেকে মোট 140 কেজি গাঁজা পাওয়া গিয়েছে। তার আনুমানিক বাজার মূল্য 14 লক্ষ টাকা। দুই ব্যক্তি ওই গাঁজা নিয়ে যাচ্ছিলেন। ধৃত আদিত্য দাসের বাড়ি শিলিগুড়িতে, অনুপ সূত্রধরের বাড়ি আলিপুর দুয়ারের বীরপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই গাঁজা কোচবিহারের তুফানগঞ্জ থেকে নদিয়ার রানাঘাটে পাচার করা হচ্ছিল। পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্স করে ওই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় তা আর সম্ভব হয়নি। অ্যাম্বুলেন্স করে পাচারের ঘটনা দীর্ঘ সময় পর সামনে এলো। তাহলে কি এবার পাচারের ক্ষেত্রে এই পন্থা নেওয়া হয়েছে? সেই বিষয়েও ভাবাচ্ছে তদন্তকারীদের। ধৃতদের আরও জেরার প্রয়োজন বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার শামশেরগঞ্জ থানার চকসাপুর 12 নম্বর জাতীয় সড়ক থেকে 75 কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। গত সপ্তাহে ফরাক্কা রেল স্টেশন থেকে প্রায় 5 লক্ষ টাকার জাল নোটও উদ্ধার হয়েছে। এলাকায় আরও বেশি করে পুলিশি অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে। গোডাউনে নিয়ে গিয়ে গৃহবধূকে ঠান্ডা পানীয় খাওয়ানোর অভিযোগ, তারপর তাকে ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ঠাকুরনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের ওই এলাকারই বাজারে একটি দোকান রয়েছে। গত বছর দুর্গাপুজোর সময় তার দোকানের পাশের দোকানে অভিযুক্ত এলাকার এক গৃহবধূকে ব্যবসার কথা বলেন। সেই কথাবার্তা বলার জন্য গোডাউনে নিয়ে যান অভিযোগ। সেখানেই ওই গৃহবধূকে ঠান্ডা পানীয় খাইয়ে বেহুশ করে ধর্ষণ করে। এখানেই শেষ নয়, সেই সময় নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে অভিযুক্ত বলে খবর। মহিলার আরও অভিযোগ, সেই ছবি দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে সহবাস করে। এরপর সোমবার ওই মহিলা গাইঘাটা থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযুক্ত রাজুকে গতকাল রাতে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে আজ আবার গাইঘাটা থানা এলাকায় 3য় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে গৃহ শিক্ষকের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শিক্ষক। তাকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।